ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গল্পের শুরুতে আমরা নিউ এম্পায়ার বাই সিংকে দেখতে পাই। বাই সিং অনেকগুলো যুবতী মেয়েদের নিজেদের প্রাসাদে ডাকে। তাদের সবার গায়ে কোনো না কোনো চিহ্ন আছে, এজন্যই তাদের বেছে বেছে এখানে আনা হয়েছে। বাই সিং বলে তাদের পোশাক খুলতে। মেয়েরা পোশাক খুললে বাই সিং ওদের একবার দেখেই বলে চলে যেতে। মেয়েরা বাইরে চলে আসে। তারা কিছুই বুঝতে পারছিল না। তখন একটি মেয়ে বলে ওঠে, এম্পায়ার এভাবে ভার্জিন মেয়েদের নিজেদের প্রাসাদে ডাকে, কিন্তু তার একজনকেও পছন্দ হয় না। প্রতিবার সে সব মেয়েদের ফিরে যেতে বলে। এমনকি এম্পায়ার অনেক হিংস্র, তাকে নাকি ডেমনের সাথে তুলনা করা হয়। আমরা বেঁচে গেছি যে এম্পায়ার আমাদের চলে যেতে বলেছে। চলো তাড়াতাড়ি এখান থেকে পালাতে পারলেই বাঁচি। তারা সবাই সেখান থেকে চলে যায়। এদিকে বাই সিং রেগে বসেছিল। তখন সেখানে সৈনিক শিওমি চলে আসে। শিওমি বলে, আর কতদিন আমাদের ওই মেয়েকে খুঁজতে হবে? ওকে তো কোথাও পাওয়াও যাচ্ছে না। তখন ফিজিশিয়ান বলে, এম্পায়ার আপনাকে ওই মেয়েকে খুঁজতেই হবে যার কাঁধের কাছে পিচ ব্লসম মার্ক আছে, না হলে এম্পায়ার অনেক সমস্যায় পড়ে যাবে। বাই সিং বলে, কি হবে আমার? ফিজিশিয়ান বলে, আপনার গায়ে একটি বিষ দেওয়া হয়েছে, এটা একটা অভিশাপে পরিণত হয়েছে। আপনাকে ওই মেয়েকে খুঁজে বের করতেই হবে, না হলে 30 বছরের মধ্যেই আপনার মৃত্যু হয়ে যাবে। আপনাকে ওই মেয়েটাকে বিয়ে করতে হবে আর নাইট স্পেন্ড করতে হবে, এতে আপনার অভিশাপ ওই মেয়েটার উপর দিয়ে চলে যাবে। বাই সিং আবার ওই মেয়েকে খুঁজতে থাকে। তখন ও একটি মেয়েকে দেখে। মেয়েটির নাম লিশুও। লিশুও এই প্রাসাদের মেইড। ওর ভাই অনেক অসুস্থ হয়ে গেছে, তাই ও ইউনোচের ছদ্মবেশে বাড়ি থেকে যাচ্ছিল। বাই সিং এর সাথে ওর ধাক্কা লেগে যায়। তাই বলে, তুমি এখানে কি করছো? এত রাতে কোথায় যাচ্ছ? লিশুও ভাবে, এম্পায়ার যদি বুঝে যায় আমি আসলে দাসী ইউনোচের ছদ্মবেশে বের হচ্ছি, তাহলে খবর আছে। লিশুও মোটা গলায় বলে, কোথাও যাচ্ছি না এম্পায়ার, ক্ষমা করবেন আমাকে, আমি এবার আসি। কিন্তু বাই সিং বুঝে যায় এটা একটা মেয়ে, তাই লিশুয়ার মুখ উঠিয়ে বলে, দেখি তুমি কে? লিশুয়ার মুখ দেখে বাই সিং এর ভেতরকার অভিশাপ জেগে ওঠে। ওর শরীর খারাপ হয়ে যায় আর মুখে নানান চিহ্ন জেগে ওঠে। বাই সিং বলে, আমাকে তাড়াতাড়ি গোসলখানায় নিয়ে যাও। তখন লিশুও ওকে গোসলখানায় নিয়ে যায় আর ভাবতে থাকে, আমি কোথায় ফেসে গেলাম? আমার ভাই অনেক অসুস্থ, আমাকে যেতে হবে। বাই সিং বলে, আমার কাঁধে মাসাজ করে দাও। লিশুও তাই করে। এতে বাই সিং বুঝে যায় এটা সত্যি একটি মেয়ে, তাই ও লিশুওকে টেনে পানিতে ফেলে দেয়। লিশুও প্যানিক করতে শুরু করে যাতে বাই সিং ওর ছদ্মবেশ খুলে দেয়, আর দেখে ওর কাঁধেই তো পিচ ব্লসম মার্ক আছে, যার কথা ফিজিশিয়ান বলেছিল। আর মনে পড়ে ফিজিশিয়ান বলেছিল ওই মেয়ের সাথে নাইট স্পেন্ড করতে হবে। এতে বাই সিং লিশুওকে জোর করে কাছে আনে আর কিস করে দেয়। লিশুও এতটাই রেগে যায় যে মাথা নষ্ট হয়ে যায়। ও ঠাস করে এম্পায়ারকে একটা চড় মেরে দেয় আর সেখান থেকে চলে যায়। শিওমি এসে বলে, কি হয়েছে মহারাজ? বাই সিং বলে, বিয়ের বন্দোবস্ত করো, আমি ওই মেয়েকে পেয়ে গেছি। এদিকে লিশুও বাড়িতে এসে তার ভাইকে দেখে। তার অবস্থা অনেক খারাপ ছিল। ভাইয়ের চিকিৎসার জন্য 1000 স্বর্ণমুদ্রার প্রয়োজন। ভাই বলে, তোমাকে আর আমার জন্য ভাবতে হবে না, আমার চিকিৎসা করা এখন অসম্ভব হয়ে গেছে। লিশুও বলে, তুমি আমার একমাত্র পরিবার, আমি তোমার বোন, তাই আমার উপর ভরসা রাখো, আমি তোমাকে বাঁচাবো। তখন সেখানে ডাক্তার আসে। লিশুও ওর এই মাসের বেতন দিয়ে বলে, এটা দিয়ে আপাতত ভাইয়ের চিকিৎসা করতে। তখন ডাক্তার বলে, এটা তোমার কাছেই রাখো, তোমার ভাইয়ের জন্য 1000 স্বর্ণমুদ্রা বন্দোবস্ত হয়ে গেছে। একজন লোক ক্লিনিকে তার ব্যবস্থা করে দিয়েছে। তখনই সেই লোকটা চলে আসে। দেখা যায় এটা এম্পায়ার বাই সিং। এটা দেখে লিশুও তাড়াতাড়ি মাথা নিচু করে ফেলে আর বলে, আমাকে ক্ষমা করবেন যে আমি আপনার সাথে খারাপ আচরণ করেছিলাম। আমার টাকা জোগাড় হয়ে গেলেই আমি আপনাকে সব ফেরত দিয়ে দেব। বাই সিং বলে, তোমার কি মনে হয় আমার এই টাকার প্রয়োজন আছে? এই টাকার বদলে তোমাকে আমার সাথে বাড়ি যেতে হবে। লিশুও বলে, আমি তার সাহস করব না, তাছাড়া আমার ভাই অনেক অসুস্থ, আমি এখান থেকে যেতে চাই না। বাই সিং নিজের তলোয়ার বের করে আর বলতে থাকে, কাল তুমি যে ব্যবহার করেছো মেইড হওয়া সত্ত্বেও ছদ্মবেশ নিয়ে বেরিয়ে গেছো, আর এখন আমার উপকারের বদলে না শোনাচ্ছ, এর কি শাস্তি তুমি জানো? লিশুও বলে, আপনি যা চাইবেন আমি তাই করতে রাজি, কিন্তু আপনার সাথে আমি যেতে পারবো না। বাই সিং বলে, ঠিক আছে, তাহলে তোমার ভাইকে ভুলে যাও। সে ভাইয়ের গলায় তলোয়ার ধরে। এতে লিশুও তাড়াতাড়ি বলে, আমি আপনার সাথে যাব। বাই সিং বলে, তাহলে ওকে বউ সাজানো হোক।
লিশুও একদম অবাক হয়ে যায়। লিশুয়োর সাথে বাইশিং এর বিয়ে হয়ে যায়। লিশুও বুঝতে পারে না একজন মেয়েটকে বাইশিং কেন বিয়ে করতে চাইছে। ফিজিশিয়ান বলে, মহারাজ, আপনার বিয়ে ওনার সাথে হয়ে গেছে, এখন শুধু আপনার ভাগ্য মেয়েটার উপর দিয়ে দিতে হবে। এতে আপনাকে ওর সাথে নাইট স্পেন্ড করতে হবে, কিন্তু এতে মেয়েটি মারা যাবে। বাইশিং বলে, তাহলে ওর ফিউনারেলের আয়োজন করো, প্রিন্সেস মরতে চলেছে। এদিকে লিশুও বাড়িতে এসে চিল্লাচিল্লি করতে থাকে যে আমি তো বিয়ের জন্য রাজি হচ্ছিলাম না, আপনি জোর করে আমাকে বিয়ে করতে পারেন না। তখন বাইশিং অনেকগুলো স্বর্ণমুদ্রা আর অলংকার দেখায়। বাইশিং বলে, এখন তুমি রানী, তাই তুমি যা চাইবে তাই পাবে। তার বদলে একটা জিনিস চাই, তোমাকে আমার সাথে নাইট স্পেন্ড করতে হবে। বিয়ে তুমি কেন করেছো মনে নেই? তোমার ভাইকে বাঁচাতে চাইলে আমি না শুনতে চাই না। লিশু অনেক ভয় পেয়ে যায় আর বলে, ঠিক আছে, আমি এতে রাজি, কিন্তু আমাকে কিছুদিন সময় দিতে হবে। বাইশিং বলে, 3 দিন, এর বেশি সময় দিতে পারবো না। যাই হোক, পরের দিন লিশুওকে ভালো জামা কাপড় পরানো হয়। তখন ও জানতে পারে ওর ভাই একটি চিঠি পাঠিয়েছে। লিশুও খুশি হয়ে চিঠিটা পড়তে যায়। তখন ও জানতে পারে বাইশিং এর আরো শরীর খারাপ হয়ে গেছে, যাতে ও দৌড়ে সেখানে যায়। কিন্তু বাইশিং এর শরীরে বিষ অনেক ছড়িয়ে পড়েছে, তাই সে কন্ট্রোল হারিয়ে ফেলে। সে লিশুয়োর দিকে এগোতে থাকে। লিশুও বলে, আপনি এটা কেন করছেন? আপনি তো বলেছিলেন আমাকে 3 দিন সময় দেবেন। বাইশিং ওর কোনো কথাই শুনতে পাচ্ছিল না। ও কন্ট্রোল হারিয়ে ফেলে, তাই লিশুও নিজেকে বাঁচাতে চায়। তখন ও শুনতে পায় বাইশিং বলছে, আমাকে ছেড়ে যেও না, আমার পাশেই থাকো। লিশুও এতে শান্ত হয়ে যায়। বাইশিং অজ্ঞান হয়ে পড়ে যায়। তখন লিশুও ওর ভাইয়ের চিঠিটা পড়ে। সেখানে ওর ভাই লিখেছে এখন সে একদম ঠিক আছে, কারণ বাইশিং ভাইয়ের চিকিৎসার জন্য টাকা দিয়েছে আর অনেক বড় ফিজিশিয়ানের খোঁজ দিয়েছে। এমনকি বাইশিং ওর পাশে বসে কথাও বলেছে। এইসব জানতে পেরে লিশুও ভাবে, তুমি সত্যিই খারাপ নও, বাইরে যে গুজব ছড়িয়েছে তুমি ডেমনের মতো, এটা মিথ্যে। ও আবারও বাইশিং এর পাশে শুয়ে পড়ে। একটু পর বাইশিং এর জ্ঞান ফিরে আসে। তাই সে বলে, একটু আগে যা হয়েছে তার জন্য সরি, আর কিন্তু 2 দিনের মধ্যে তোমাকে উত্তর দিতে হবে। লিশুও তাকে ধন্যবাদ দেয় নিজের ভাইকে বাঁচানোর জন্য। বাইশিং চলে যায়। তখন সেখানে অনেক প্রজারা চলে আসে। তারা আন্দোলন করছিল যে তারা বাইশিংকে ইম্পেরর হিসেবে চায় না, তারা আগের ইম্পেররকে চায়। এসব শুনে লিশুও জিজ্ঞেস করে, এসব কি হচ্ছে? তখন ন্যানি বলে, চারিদিকে একটি গুজব ছড়িয়ে আছে যে এম্পেরর আসলে একটি ডেমন, সে অভিশাপে ভুগছে, এমনকি 30 বছরের মধ্যেই সে মারা যাবে। আর তার 30তম জন্মদিন কাছে চলে এসেছে, অর্থাৎ সে খুব তাড়াতাড়ি মারা যাবে। এজন্য প্রজারা তাকে এম্পেরর হিসেবে চাইছে না। হয়তো সে এজন্য তোমাকে বিয়ে করেছে যাতে তার অভিশাপটা কেটে যায়। তাই তোমার উচিত এম্পেররকে সাহায্য করা, কারণ সে সকল প্রজাদের কথা ভাবে। এসব শুনে লিশুও ভাবে, আমার জীবনের একটাই লক্ষ্য ছিল, আমার ভাইকে বাঁচানো। সেটা এম্পেরর করে ফেলেছে, তাই আমারও উচিত তাকে বাঁচানো। এইসব কথা বাইশিং এর শত্রু শুনে ফেলে। তাই বলে, তার মানে এই মেয়েটার জন্য বাইশিং বেঁচে যাবে না, তার আগে এই মেয়েটাকেই মেরে ফেলতে হবে। এজন্য সে লিশুয়োর উপরে আক্রমণ করে। কিন্তু তখন বাইশিং ওকে বাঁচিয়ে নেয় আর বলে, এবার তোমার উপরও আক্রমণ হতে চলেছে, তাই চোখ কান খোলা রেখো। এরপর বাইশিং ফিজিশিয়ানের সাথে দেখা করে। তখন সে বলে, আপনার জন্মদিন কাছে চলে এসেছে, তাই আপনার উচিত যত তাড়াতাড়ি সম্ভব নিজের অভিশাপ কাটানো। শিওমি এম্পেররকে বোঝাতে থাকে। লিশুও এম্পেররের দেওয়া সকল স্বর্ণমুদ্রা নিয়ে একটি ফিজিশিয়ানের কাছে যেতে থাকে। ও সিঁড়ি দিয়ে ওঠার সময় নিজের মাথা মাটিতে ঠেকাতে থাকে আর প্রার্থনা করতে থাকে বাইশিং এর জন্য। তখন একটি ছেলে এসে বলে, আপনি কার সাথে দেখা করতে এসেছেন? লিশুও বলে, আমি এখানে ফিজিশিয়ানের সাথে দেখা করতে এসেছি, আমার স্বামীর জন্য ঔষধ নিতে। আমার কাছে অনেক টাকা আছে, আমি ঔষধের টাকা দিতে পারবো। ওপরে বসে বাইশিং আর ফিজিশিয়ান তাদের দেখছিল। বাইশিং বলে, ওকে যা টাকা দেওয়া হয়েছে ও সব নিয়ে গেছে। আমি তো জানতাম এই মেয়েটা অনেক লোভী। আসলে বাইশিং মনে করছে লিশুও সে টাকাগুলো নিজের কাজে রেখে দিয়েছে, কিন্তু আসলে তো লিশুও সে টাকা বাইশিং এর চিকিৎসার জন্য নিয়ে এসেছে। যাই হোক, এরপর ও ফিজিশিয়ানের সাথে দেখা করে আর এসব মুদ্রা দেখিয়ে বলে, আমি শুধু চাই আমার স্বামীর জন্য আপনি কোনো চিকিৎসা খুঁজে বের করুন, তার বদলে আমি আপনাকে সব দিয়ে দেব। ফিজিশিয়ান বলে, কেন, তুমি কি তোমার স্বামীকে ভালোবাসো? লিশুও বলে, আমি তার প্রতি কৃতজ্ঞ,
তাই আমার উচিত তার ভালো চাওয়া। ফিজিশিয়ান একটি জেড পেন্ডেন্ট দিয়ে বলে, এটা তোমার স্বামীকে দিয়ে দিও। লিশুও অনেক খুশি হয়ে যায়। লিশুয়োর কথা বাইশিং শুনতে পায়। ফিজিশিয়ান আর বাইশিং বুঝতে পারে তারা মেয়েটিকে লোভী মনে করে ভুল করেছে। যাই হোক, রাতের বেলা লিশুও সেই জেড পেন্ডেন্টটা বাইশিংকে দিয়ে বলে, ফিজিশিয়ান বলেছে এটা সবসময় আপনার পাশে রাখতে। বাইশিং খুশি হয়ে সেটা অ্যাকসেপ্ট করে। লিশুয়োর মন ভালো ছিল যে ও একটু হলেও বাইশিংকে সাহায্য করতে পেরেছে। তখন ও দেখে প্রাসাদের বাইরে অনেকগুলো চেরি ব্লসম গাছ লাগানো হয়েছে। ও অনেক খুশি হয়ে যায়। তখন শিওমি জিজ্ঞেস করে, আপনি এই গাছগুলো এখানে কেন লাগিয়েছেন? বাইশিং বলে, লিশুয়োর ভাই বলেছে ওর এই গাছ অনেক পছন্দ, তাই আমি এই গাছের ব্যবস্থা করেছি। বাইশিং ভাবতে থাকে, আমাকে বাঁচাতে হলে এই মেয়েকে মারতে হবে, কিন্তু এটা আমি কি করে করব? এই মেয়েটা তো আমার জন্য এত কিছু করছে। তখন ওর আরো শরীর খারাপ হয়ে যায়। শিওমি আবার ফিজিশিয়ানকে ডাকে। তখন সে বলে, আপনার আর দেরি করা উচিত হবে না, আপনার জন্মদিন চলে এসেছে। পরদিন লিশুও অনেকগুলো কেক বানিয়ে বাইশিং এর কাছে যাচ্ছিল। তখন ন্যানি এসে বলে, প্রিন্সেস, আপনি প্লিজ ইম্পেররকে বাঁচিয়ে নিন, না হলে জন্মদিনের পরেই তার অবস্থা খারাপ হয়ে যাবে। সে আর বেশি দিন বাঁচবে না। লিশুও বলে, ঠিক আছে, আমি চেষ্টা করব। রাতের বেলা বাইশিং অনেক চিন্তায় ছিল, কারণ ফিজিশিয়ান বলেছে ও বেশি দিন বাঁচবে না। কিন্তু সে এখন লিশুয়ার ক্ষতি চায় না। সে দেখতে পায় সেই চেরি ব্লসম গাছে লিশুও অনেকগুলো ইচ্ছে লিখে রেখেছে, যার প্রত্যেকটি পাতায় লিশুও লিখে রেখেছে ইম্পেরর যেন সুস্থ হয়ে যায়। এসব দেখে বাইশিং এর মন খারাপ হয়ে যায়। ও নিজের রুমে গেলে দেখতে পায় সেখানে আগে থেকে লিশুও উপস্থিত আছে। তাই ও জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? লিশুও বলে, আমি আপনাকে কিছু দিতে চাই। ওর নিজের জামার ফিতে বাইশিং এর কাছে দেয়, যা খুললে লিশুয়ার ড্রেস খুলে যায়। লিশুও বলে, আপনি যা বলেছিলেন তাতে আমি রাজি। অর্থাৎ লিশুও নাইট স্পেন্ড করতে রাজি। লিশুও ওকে কিস করতে থাকে যাতে বাইশিংও ওকে কিস করে। তখন ওর মনে পড়ে একবার নাইট স্পেন্ড করলে লিশুও মারা যাবে, যাতে বাইশিং সরে যায় আর সেখান থেকে বেরিয়ে যায়। লিশুও হতবাক হয়ে দাঁড়িয়ে থাকে। বাইশিং এর অবস্থা আবারও খারাপ হয়ে যায়, কিন্তু তবুও ও লিশুওকে মারতে চায় না। এদিকে প্রাইম মিনিস্টার আর কুইন মাদার কথা বলছিল। কুইন মাদার জানতে পারে ইম্পেরর নিজের অভিশাপের জন্য একটি মেয়েকে বিয়ে করেছে। তাই কুইন মাদার বলে, আমি ওই মেয়েকে দেখতে চাই। পরদিন লিশুও অনেক রেগে নিজের জিনিসপত্র গুছাতে থাকে যে এতদিন আমার কানের কাছে একথা বলে গেল, আমি যখন রাজি হলাম তখন এভাবে অপমান করে দিল। ধুর, থাকবই না এখানে। ও বেরিয়ে যাচ্ছিল। তখন ন্যানি জিজ্ঞেস করে, আপনি কোথায় যাচ্ছেন? লিশুও বলে, আমি কেন থাকবো এখানে? লিশুওকে যেতে দেখে সব দাসীরা বলাবলি করছিল যে এম্পেররের মধ্যে কিছু সমস্যা আছে, না হলে তার স্ত্রী চলে যাচ্ছে কেন। এইসব গুজব শুনে লিশুয়ার প্রচুর হাসি পাচ্ছিল। তখন ইউনুচ এসে বলে লিশুওকে কুইন মাদার তার সাথে দেখা করতে ডেকেছে। অন্যদিকে বাইশিং রাজসভায় তার মন্ত্রীদের সাথে মিটিং করছিল। তখন সে জানতে পারে লিশুওকে কুইন মাদার ডেকেছে। বাইশিং চিন্তায় পড়ে যায় যে কুইন মাদার ওকে আবার টর্চার করবে নাকি। আমাকে ওকে বাঁচাতেই হবে। এদিকে দেখা যায় ইউনুচ লিশুওকে নিয়ে আসছিল। তখন লিশুয়ার মনে পড়ে ন্যানি বলেছে কুইন মাদার আসলে খুবই স্ট্রিক্ট একজন মানুষ, সে আপনাকে টর্চার করতে পারে, তাই সাবধানে থাকবেন। এতে লিশুও অনেক ভয় পাচ্ছিল। ও কুইন মাদারের সামনে হাঁটু গেড়ে বসে আর গ্রিট করে। তখন কুইন মাদার বলে ওকে চা দিতে। দাসী চা দিতেই থাকে, আর এই গরম চা হাতে পড়ে লিশুয়ার হাত পুড়ে যাচ্ছিল। কুইন মাদার বলে, তুমি নাকি একজন দাসী? তোমার এত বড় সাহস যে তুমি এম্পেররকে সিডিউস করেছো? না হলে তোমার মতো মেয়েকে এম্পেরর বিয়ে করবে কেন? সে লিশুয়াকে অনেক অত্যাচার করতে থাকে, অনেক টর্চার করতে থাকে, যাতে ওর কান থেকে রক্ত পড়তে শুরু করে। বাইশিং এখানেই আসছিল। কুইন মাদার বলে, এই মেয়েকে অনেক অত্যাচার করো যতক্ষণ ও বুঝতে না পারে যে ও এম্পেররকে সিডিউস করেছে। এটা কত বড় অন্যায়। সেখানের একটি মেয়ে বলে, ওর জামা কাপড় খুলে ওকে এখানে বসে অনেক মারো, তাহলে ও নিজের জায়গা দেখতে পাবে। সবাই মিলে লিশুয়ার ড্রেস খুলে দেয়। তখন প্রাইম মিনিস্টার লক্ষ্য করে লিশুয়ার কাঁধে চেরি ব্লসমের চিহ্ন আছে। এতে সে অবাক হয়ে যায়। দুটি দাসী ওকে মারতে থাকে। তখন সেখানে এম্পেরর চলে আসে।
আর সেই দুই দাসীকে লাথি দিয়ে সরিয়ে দেয়। প্রাইম মিনিস্টার বলে, তুমি এখানে কি করে আসতে পারো? এটা কুইন মাদারের রেসিডেন্ট। বাইশিং রেগে বলে, সে কি করে আমার স্ত্রীকে এখানে নিয়ে অত্যাচার করতে পারে? আমি ওকে বিয়ে করেছি, তাই ওর অপমান আমি সহ্য করব না। কুইন মাদার কিছু বলতে চাইলে বাইশিং তার দিকেও আক্রমণ করে, যাতে সৈন্যরা ওর দিকে তলোয়ার ধরে। বাইশিং লিশুয়াকে কোলে উঠিয়ে নেয় আর হুমকি দেয় যে আমার স্ত্রীর দিকে চোখ তুলে তাকালে আমি সহ্য করব না। ও চলে যায়। তখন প্রাইম মিনিস্টার বলে, ওই মেয়েটার কাঁধে চেরি ব্লসমের চিহ্ন আছে। এই মেয়েটি পারবে বাইশিংকে বাঁচাতে, তাই আমাদের উচিত এই মেয়েকে মেরে দেওয়া। কুইন মাদার বলে, তাহলে তাই হোক। বাইশিং লিশুয়াকে কোলে উঠিয়ে বাড়ি চলে আসে। তখন দাসদাসীরা তাকে দেখে হাসতে থাকে। এতে বাইশিং জিজ্ঞেস করে, ওরা হাসছে কেন? তখন ন্যানি বলে, প্রিন্সেস আপনার নামে গুজব ছড়িয়েছে। আর এই গুজবের কথা শুনে বাইশিং বলে, তাহলে প্রমাণ করে দেই যে এই গুজব মিথ্যে। বাইশিং তা প্রমাণ করতেই যায়, তখন দেখতে পায় লিশুও অনেক আহত, তাই ছেড়ে দেয়। তখন চিওমি এসে বলে, মহারাজ, ফিজিশিয়ান আপনার জন্য ঔষধ তৈরি করেছে, এতে আপনার অভিশাপ কেটে যাবে। বাইশিং লিশুয়াকে বলে, নিজের চিকিৎসা করো, আমি এক্ষুনি চলে আসব। এই বলে ও ফিজিশিয়ানের কাছে যায়। তখন ফিজিশিয়ান একটি ওষুধ দিয়ে বলে, এটা খেয়ে নিন, এতে আপনার অভিশাপ কেটে যাবে, যাতে প্রিন্সেসের কিছু হবে না। বাইশিং খুশি হয়ে সেটা খেয়ে নেয়, কিন্তু তখনই তার শরীর আরো খারাপ হয়ে যায়। সে নিজের কন্ট্রোল হারিয়ে ফেলে। তখন ফিজিশিয়ান বলে, ক্ষমা করবেন মহারাজ, আমি আপনাকে এই ঔষধ না দিলে আপনি কোনোদিনও প্রিন্সেসের ক্ষতি করতেন না, তাই আমাকে বাধ্য হয়ে আপনাকে মিথ্যে বলতে হয়েছে। অর্থাৎ আমরা বুঝতে পারি এই ঔষধে বাইশিং এর অভিশাপ কেটে যাবে না। শুধু মিথ্যে বলেছে যেন বাইশিং প্রিন্সেসের কথা না ভেবে নিজের কথা ভাবে। অন্যদিকে কুইন মাদারের কথা মতো প্রাইম মিনিস্টার লিশুয়োর উপরে আক্রমণ করে দেয়। লিশুয়ো পালাতে থাকে। ওর সাথে একজন রক্ষী ছিল। রক্ষী লিশুয়োকে বাঁচাতে চায়, কিন্তু প্রাইম মিনিস্টার অনেক লোক নিয়ে এসেছে, তাই তারা মিলে সেই রক্ষীকেও আঘাত করে দেয়। তাই রক্ষী বলে, আমি আর যেতে পারবো না, আমি তাদের ধরে রেখেছি, আপনি এখান থেকে পালিয়ে যান। লিশুয়ো অনেক ভয় পেয়ে যায়, কিন্তু তবুও ওকে পালাতে হবে, তাই ও দৌড়ে পালাতে থাকে। তখন একটি মন্দিরে ওঠে। তখন ও শুনতে পায় এখানে বাইশিং আর ফিজিশিয়ান রয়েছে। ফিজিশিয়ান বলতে থাকে, আপনি ওকে বিয়ে করেছেন শুধুমাত্র আপনার অভিশাপ থেকে মুক্তি পেতে। এখন আপনি কেন ওর কথা ভাবছেন? নিজেকে বাঁচাতে প্রিন্সেসকে মরতে হবে, কিন্তু আপনি তা চাইছেন না। আজ আপনাকে অভিশাপ মুক্ত হতেই হবে, না হলে আপনি আর বেঁচে থাকবেন না। এইসব কথা লিশুয়ো শুনে ফেলে। ও অনেক কষ্ট পায় যে তাহলে প্রথম থেকে আজ পর্যন্ত বাইশিং শুধু আমাকে ব্যবহার করে এসেছে, নিজেকে বাঁচাতেও আমাকে মারতে চেয়েছে, আর আমি পাগলের মতো তাকে ভালোবেসে এসেছি, তার প্রতি কৃতজ্ঞতা করে এসেছি। লিশুয়ো চলে যেতে চায়, কিন্তু বাইশিং ওকে দেখে ফেলে। সেই ঔষধের জন্য ওর মাথা কাজ করছিল না, তাই এরপরেও কিছু শুনতে পায় না। ও শুধু জানে সে ঔষধটার জন্য লিশুয়ো মারা যাবে না। এজন্য লিশুয়োকে জোর করে কিস করতে থাকে। লিশুয়ো ওর থেকে পালাতে চায় যে, তুমি একটা স্বার্থপর, আমি তোমাকে ভুল চিনেছি, তুমি সত্যি একটা ডেমন। কিন্তু বাইশিং কোনো কথাই শোনে না আর জোর করে নাইট স্পেন্ড করে ফেলে। এরপর বাইশিং এর জ্ঞান ফিরে আসে। সে বলে, চিন্তা করো না, তোমার কিছু হবে না, আমি আগে অভিশাপের জন্য মেডিসিন খেয়ে নিয়েছিলাম। কিন্তু লিশুয়োকে দেখে আমরা বুঝতে পারি ওর অবস্থা অনেক খারাপ হয়ে গেছে। এরপর বাইশিং একটি চিঠি পায়, যেখানে ফিজিশিয়ান লিখেছে, আপনাকে বাঁচাতে আমাকে এই মিথ্যে বলতে হয়েছে, এরপরে প্রিন্সেস মারা যাবে, কিন্তু আপনার অভিশাপ কেটে যাবে। যা জানতে পেরে বাইশিং পাগল হয়ে যায়। সে লিশুয়োকে বাঁচাতে অনেক ডাক্তার কবিরাজকে আনে, কিন্তু কেউই কিছু করতে পারে না। তাই বাইশিং লিশুয়োকে কোলে নিয়ে দৌড়াতে থাকে যে আমি ওকে অন্য কোথাও নিয়ে যাব, যেখানে ওর চিকিৎসা হতে পারে। সবাই তাকে আটকায় যে এখন আর তা সম্ভব নয়, প্রিন্সেস মারা গেছে। তাই বাইশিং অজ্ঞান হয়ে যায়। তার জ্ঞান ফিরে সে আবারও লিশুয়োকে খুঁজতে থাকে। আসলে আজ লিশুয়োর ফিউনারেল, তাই সবাই লিশুয়োকে কাঁধে করে নিয়ে যাচ্ছিল। ওর ভাই কান্না করতে করতে বলে, সবকিছু আমার জন্য হয়েছে, আমার রোগের জন্যই তোমাকে এই ডেমনকে বিয়ে করতে হয়েছিল। তখন সেখানে বাইশিং চলে আসে আর সে আবারও পাগলামি করতে থাকে যে লিশুয়ো মরতে পারে না, যাতে ভাই তার দিকে তলোয়ার ধরে আর বলে, আপনি আমার বোনকে মেরে ফেলেছেন। বাইশিং লিশুয়োকে এই অবস্থা দেখে অনেক ভেঙে পড়ে।
আর বলে আমি ওকে মেরে ফেলেছি। সরি লিসু। ও লিসু ওকে সেই জেট পেন্ডেন্টটা দিয়ে দেয় যেটা লিসু বাইশিং এর জন্য এনেছিল। ভাই তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় আর বলে আমার বোন বেঁচে থাকলে আপনাকে দু চোখেও দেখতে চাইতো না। শিওমি বাইশিংকে নিয়ে যায়। তখন ভাই দেখে লিসু ওর হাত নড়ছে আর ওর চোখ থেকেও পানি গড়িয়ে পড়ছে, কিন্তু ভাই এই কথা কাউকে বলে না। সে একাই তার বোনকে নিয়ে যায়। এরপর অনেক বছর কেটে যায়। বাইশিং লিসুয়ার স্মৃতিতে মন্দিরে ওর ছবিটা নিয়ে রাখে আর তার আশেপাশে চেরি ব্লসম ফুলের গাছ লাগিয়ে রাখে। বাইশিং নিজের জীবন লিসুয়ার স্মৃতিতে কাটাবে বলে ঠিক করে। অন্যদিকে আমরা লিসুয়াকে দেখতে পাই। ও বেঁচে আছে। বাইশিং আর তার একটি মেয়ে হয়েছে যার নাম চিংচিং। লিসুয়া খুব অসুস্থ ছিল। চিংচিং তার মায়ের জন্য খুব চিন্তা করত। তারা দুজন সবজি বিক্রি করে বেঁচে আছে, কিন্তু আজ হঠাৎ ওদের সবজির গাড়িটা পড়ে যায়, যাতে লিসুও পড়ে যায়। চিংচিং দৌড়ে একটি গাড়ির কাছে সাহায্য চায়। দেখা যায় সেই গাড়িতে বাইশিং ছিল, কিন্তু বাইশিং তাদের সাহায্য করে না। যাই হোক, এরপর চিংচিং ডাক্তারকে ডেকে বলে তার মায়ের চিকিৎসা করতে। ডাক্তার বলে আমি ওর অনেকদিন ধরে চিকিৎসা করছি, কিন্তু এখন আর বাঁচার সম্ভাবনা কম। চিংচিং বলে ডাক্তার আমি টাকা দেব, আপনি প্লিজ আমার মাকে বাঁচিয়ে দিন। ছোট্ট চিংচিং টাকার জন্য সবজি নিয়ে বাজারে যায়। ওর সবজি বিক্রি হয়ে যায়, কিন্তু ওর টাকা খুব কম পায় আর খিদেও খুব পেয়েছে। চিংচিং বলে না, আমি খাবো না, আমাকে এই টাকা মায়ের জন্য রাখতে হবে। ও তার মায়ের জন্য একটি মন্দিরে যায় আর প্রার্থনা করে। তখন দেখে সেখানে অনেক কেক রাখা আছে। এতে চিংচিং সবগুলো কেক খেয়ে নেয়। তখন ও দেখে লিসুয়ার ছবি এখানে লাগানো আছে। চিংচিং বলে মায়ের ছবি এখানে কি করছে, আমি এটা মাকে দেব, সে খুশি হবে। চিংচিং বাইরে বেরোলে দেখে সেখানে অনেক চেরি ব্লসমের গাছ আছে, তাই ও সেখান থেকে ফুলও পেরে নেয়। যাই হোক, এরপর বাইশিং যখন মন্দিরে যায় তখন সেখানে ছবি পায় না আর চেরি ব্লসম গাছ ভাঙা দেখে। বাইশিং অনেক রেগে যায় যে এসব কে করেছে। তখন পণ্ডিত বলে এখানে একটি ছোট বাচ্চা এসেছিল, কিন্তু ও এসব করেছে তা আমরা জানতাম না। ও হয়তো এই ফুলগুলো বেচবে, তাই বাজারে খোঁজ নিলেই জানা যাবে। এজন্য বাইশিং সেখানে যায় আর দেখতে পায় একটি ছোট বাচ্চা চেরি ব্লসম ফুল বিক্রি করছে, যাতে ও সেই বাচ্চাকে ধরে আর বলে তোমার এত বড় সাহস, তুমি আমার গাছ থেকে ফুল চুরি করেছো। চিংচিং বলে সরি, আমি বুঝতে পারিনি, আপনি চাইলে আমার টাকাগুলো নিয়ে নিন। তখন ও সেই জেট পেন্ডেন্টটা দেখতে পায়, যাতে বাইশিং বলে তুমি তো সত্যি একটা চোর, তুমি এটাও চুরি করেছো, এটা তুমি পেলে কোথায়? বাইশিং সেটা নিয়ে নিতে চায়, কিন্তু চিংচিং তা দেয় না আর বলে এটা আমার মায়ের। বাইশিং বলে এটা আমাকে দিয়ে দাও, তার বদলে আমি তোমায় টাকা দেব। চিংচিং অনেক টাকার বদলে সে পেন্ডেন্টটা দিয়ে দেয়। তখন বাইশিং লিসুয়া সেই ছবিটা দেখতে পায় আর বলে তুমি এটাও চুরি করেছো, তাড়াতাড়ি আমাকে এটা দাও। চিংচিং বলে এটা আমার মায়ের ছবি, তুমি এটা কেন নেবে? আমি এটা দেব না। বাইশিং বলে তুমি পাগল নাকি, এটা আমার স্ত্রীর ছবি। এসব শুনে চিংচিং এর মনে পড়ে ওর মা বলেছে এক রাজার কথা, যে কিনা খুবই খারাপ রাজা। সে শুধু নিজের কথাই ভাবে, কিন্তু রাজাটা কে সেটা তার মা জানে না। চিংচিং ভাবে তাহলে কি এটাই সেই পচা রাজা? তারা দুজনে ছবিটা নিয়ে টানাটানি করতে থাকে, যাতে সেটা মধ্যে থেকে ছিঁড়ে যায়। বাইশিং অনেক রেগে যায় যে এই মেয়েটা তো অনেক জেদি। ও সেখান থেকে চলে যায়। তখন লিসুয়াকে বাইরে নিয়ে আসা হয়। আসলে লিসুয়ার অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছে। চিংচিং কান্না করে বলে আমি জেট পেন্ডেন্ট বিক্রি করে অনেক টাকা পেয়েছি, এতে আমার মাকে বাঁচিয়ে নিন না। ও তার মাকে ধরে অনেক কান্না করতে থাকে, যা দেখে সবাই বলতে থাকে যে এইটুকু বাচ্চা তার মাকে বাঁচানোর জন্য কত লড়াই করছে। বাইশিং ফিরে আসছিল, তখন ওর বারবার মনে হচ্ছিল ও কিছু একটা ফেলে আসছে। বাইশিং বলে আমি বুঝতে পারছি না আমার এমন কেন লাগছে, আমার মনে হচ্ছে লিসুও বেঁচে আছে, এটা কি সত্যি হতে পারে? শিওমি বলে এটা কোনোদিনও সত্যি হতে পারে না, আপনার উচিত লিসুয়াকে ভুলে যাওয়া। চিংচিং ওর মাকে বলে তোমাকে এখানে রাখা যাবে না, তোমাকে আমি অন্য কোথাও নিয়ে যাব যেখানে তোমার চিকিৎসা হবে। এজন্য ও তার মাকে একটি গাড়িতে বসিয়ে নিয়ে যাচ্ছিল আর সবার সাহায্য চাইছিল, কিন্তু কেউই ওর সাহায্য করছিল না। হঠাৎ একটি লোক ওদের দেখে দাঁড়িয়ে পড়ে। সে দেখে বলে তোমার মা তো অনেক সুন্দরী, তুমিও অনেক কিউট, আমি তোমার মাকে বাঁচাবো, কিন্তু তার বদলে তোমাকে আর তোমার মাকে আমার সাথে থাকতে হবে।
সেই লোক বলতে থাকে যে এই মেয়েটার মা সুস্থ হলে আমি তাকে বিয়ে করে নেব, আর এই মেয়েটি বড় হলে অনেক দামে বেচে দেব। তখন একটি ছেলে এসে বলে, এই ছোট মেয়েটার সাথে ইম্পেররের কোনো সম্পর্ক আছে। সেদিন বাজারে ইম্পেরর ওর সাথে দেখা করেছিল। আপনি এই মেয়েকে সাহায্য করবেন না, তাহলে উল্টো নিজেই ঝামেলায় পড়ে যাবেন। যা শুনে সে লোকটি বলে, ঠিক আছে, শুধু শুধু ঝামেলায় জড়িয়ে দরকার নেই। চিং চিং এবার অনেক ভেঙে পড়ে। সে সবার কাছে সাহায্য চাইতে থাকে, কিন্তু কেউই তাকে সাহায্য করে না। চিং চিং বলে, তাহলে মাকে সে মন্দিরে নিয়ে যেতে হবে যেখানে মায়ের ছবি টাঙানো ছিল। সে মন্দিরের সাথে নিশ্চয়ই মায়ের কোনো সম্পর্ক আছে। এজন্য ও অনেক কষ্টে তার মাকে সে মন্দিরে নিয়ে যায় আর বলে, কে আছো, আমার মাকে বাঁচাও, আমার মা অনেক অসুস্থ। তখন সেখানে অনেকগুলো রক্ষী বেরিয়ে আসে। রক্ষীরা বলে, তুমি কে, এখান থেকে চলে যাও, এটা ইম্পেররে প্রে করার টাইম, তাকে ডিস্টার্ব করো না। চিং চিং অনেক কান্না করে বলে, আমাদের আপন বলতে কেউ নেই, আমার মাকে প্লিজ বাঁচিয়ে নাও। কিন্তু সে রক্ষীরা শোনে না। চিং চিং এর কণ্ঠ শুনে বাইশিং বলে, এই মেয়েটা আবারও এসেছে, আবার কি চুরি করতে এসেছে। ও সেখান থেকে বেরিয়ে আসে। তখন দেখতে পায় রক্ষীরা লুসিওকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, আর লুসিওকে দেখে বাইশিং হতবাক হয়ে যায়। ও দৌড়ে লুসিওর কাছে যায় আর ওকে ভেতরে নিয়ে যায়। ডাক্তার বলে, লুসিওর ইন্টারনাল কোনো অসুস্থতা হয়েছে, যার জন্য তার জীবনে বিপদ আছে, কিন্তু আপাতত তাকে ভালো চিকিৎসা ও খাবার দাবার দিতে হবে। তাকে অনেকগুলো বছর অনেক ট্রমা, কষ্ট আর স্ট্রেসের মধ্যে থাকতে হয়েছে। এসব থেকে তাকে সুস্থ করে তুলতে হবে। ডাক্তার চলে যায়। বাইশিং কান্না করে দেয় যে 60 বছর হয়ে গেছে, এখনো তুমি আমাকে এতটা ঘৃণা করো যে আমার কাছে না এসে তুমি এত কষ্টের মধ্যে থাকছো। বাইশিং জিজ্ঞেস করে, তোমার বাবা কোথায়? চিং চিং বলে, আঙ্কেল বলেছে আমার বাবা অনেক আগেই মারা গেছে। আঙ্কেল এখন আমার মায়ের জন্য ঔষধ খুঁজতে গেছে। বাইশিং বলে, তো তোমার বয়স কত? চিং চিং বলে, 6 বছর। বাইশিং বলে, 7 বছর আগে লিসুও চলে গিয়েছিল, আর তোমার বয়স 6 বছর, তার মানে তুমি আমার মেয়ে। কিন্তু চিং চিং বলে, আমার বাবা মারা গেছে। তখন বাইশিং তার হাত বাড়িয়ে বলে, আজ থেকে তোমার মা আর তোমার দায়িত্ব আমার, আমরা কি বন্ধু হতে পারি? চিং চিং হাত মেলায় আর বলে, ঠিক আছে, আমরা বন্ধু। লিসুর জ্ঞান ফিরলে আমরা জানতে পারি ওর আগের স্মৃতি সব চলে গেছে, এজন্য ও বাইশিং এর কথা ভুলে গেছে। লিসুর ভাই যা বলেছে লিসু তাই বিশ্বাস করেছে। যাই হোক, বাইশিং লিসুকে আলাদা একটি জায়গায় নিয়ে আসে, যেটা বেশি রাজকীয় জায়গা নয়, কিন্তু লিসুর যেন সন্দেহ না হয় এজন্য এমন জায়গা ওদের থাকার বন্দোবস্ত করে দিয়েছে। সেখানে চিং চিং আর লিসু রান্না করছিল। দূর থেকে বাইশিং তাদের দেখছিল। বাইশিং বলে, চিং চিং, তোমার মায়ের খেয়াল রেখো। অন্যদিকে আমরা লিসুর ভাইকে দেখতে পাই, যে লিসুর জন্য জড়িবুটি খুঁজতে গেছে। সে একটি ফুল খুঁজছিল, যেটা অনেক খোঁজার পর একটি পাহাড়ের উপরে পেয়ে যায়। ভাই বলে, এবার লিসুর ভিতরকার রোগ সেরে যাবে। অন্যদিকে কিছু শয়তান লোকেরা চিং চিং আর লিসুর উপরে নজর রাখছিল। অনেকক্ষণ দেখার পর তারা বলে, পিচ্চি মেয়েটার মা অনেক সুন্দরী, ওকে ধরে নিয়ে আয়, যাতে তারা লিসুর উপরে হামলা করে দেয়। তখন ওদের বাঁচাতে বাইশিং চলে আসে আর সবাইকে ঘায়েল করে দেয়, কিন্তু ও নিজেও অনেক আহত হয়ে যায়। লিসুও বলে, আপনি ঠিক আছেন তো? আমাদের বাঁচাতে গিয়ে আপনি অসুস্থ হয়ে গেলেন, চলুন আমি আপনাকে মেডিসিন লাগিয়ে দেব। তাকে ঘরে নিয়ে যাওয়া হয় আর আঘাতে ব্যান্ডেজ করে দেয়। বাইশিং এর সব খুব ভালো লাগে। তখনই সেখানে লিসু আর ভাই চলে আসে। লিসুও বলে, অনেকদিন পর তুমি আসলে, দেখো এই ভদ্রলোক আমাদের বাঁচিয়েছে। বাইশিংকে দেখে ভাই অনেক রেগে যায় আর বলে, একবার তোমার জন্য আমার বোন মরতে চলেছিল, এখন আবারও তুমি এসেছো? লিসুও বলে, এভাবে কেন বলছো? সে আমাদের বাঁচিয়েছে। ভাই বলে, তুমি একটু বাইরে যাও, আমি তার সাথে কথা বলতে চাই। লিসুও বাইরে গেলে ভাই বলে, 7 বছর ধরে আমি আমার বোনকে দেখে রেখেছি, তার ভেতরকার বিষের জন্য জড়িবুটিও পেয়ে গেছি, তাই এখন তুমি আর আমার বোনের কোনো ক্ষতি করতে চেও না, তাহলে তোমার খবর আছে। বাইশিং বলে, আমি যা করেছি তাতে আমি অনুতপ্ত, আমি সত্যি লিসুর ক্ষতি চাইনি, আমি এর প্রায়শ্চিত্ত করতে চাই। তখন লিসুও চলে আসে আর বলে, খাবার খাওয়ার টাইম হয়ে গেছে, পরে কথা বলবে। ভাই বলে, তুমি কেন রান্না করেছো? বাইশিং অনেক ভালো রান্না করতে পারে, তাই না? আজকে আমাদের একটু রান্না করে খাওয়াও তো।
তুমি যা করেছো তার প্রায়শ্চিত্ত হিসেবে আজ থেকে আমাদের রান্না করে খাওয়াবে। বাইশিং বলে ঠিক আছে। ও নিজে সবার জন্য রান্না করে আর খেতে দেয়। এভাবে বাইশিং প্রতিদিন ওদের জন্য রান্না করে দেয়। এসবের অভ্যাস বাইশিং এর নেই, তাই ওর খুব কষ্ট হয়, কিন্তু তবুও সে হার মানে না, কারণ সে নিজের ভুলের জন্য প্রায়শ্চিত্ত করতে চায়। আস্তে আস্তে বাইশিং লিশো আর লিংচিং এর কাছে চলে আসে। লিশো আবারও বাইশিংকে ভালোবাসতে শুরু করে। কুইন মাদার বাইশিংকে মারার জন্য গুন্ডা পাঠায়। লিশো বাইশিং বিপদে আছে জেনে অনেক ভয় পেয়ে যায়। ও দৌড়ে সেখানে আসে আর দেখে বাইশিং ঠিক আছে কিনা, যাতে ও বাইশিংকে জড়িয়ে ধরে আর কান্না করতে শুরু করে যে তুমি ঠিক আছো তো? আমি তো অনেক ভয় পেয়ে গিয়েছিলাম, তোমার কিছু হয়ে গেলে আমি কি করতাম? বাইশিং এতে খুশি হয়ে যায় আর বলে চিন্তা করো না, আমি একদম ঠিক আছি, চলো বাড়িতে যাই। বাড়িতে চিংচিং এর মাথায় আপেল রেখে প্রাইম মিনিস্টারের ছেলে তার নিশানা করতে চায়। চিংচিং অনেক ভয় পেয়ে বলে এমনটা করো না, তুমি ভালো নিশানা দিতে পারবে না। কিন্তু সেই ছেলে শোনে না। তখনই লিশো একটুর জন্য চিংচিং এর প্রাণ বাঁচিয়ে নেয়। বাইশিং রেগে সে ছেলেকে বকে, যাতে একটি লোক বলে এটা প্রাইম মিনিস্টারের ছেলে, তোমার সাহস কি করে হলো ওকে শাসন করার? বাইশিং ওদের সবাইকে চুপ করিয়ে দেয়। এরপর প্রাইম মিনিস্টারের ছেলে কুইন মাদারকে বলে বাইশিং তাকে বকেছে। কুইন মাদার বলে তার মানে বাইশিং এবারও বেঁচে গেছে। কুইন মাদার সেই ছেলেকে মেরে ফেলে আর বলে এর দোষ দাও বাইশিং এর উপরে। প্রাইম মিনিস্টার বাইশিং এর উপরে রেগে যাবে তার ছেলেকে মারার জন্য। আমার সামনে থেকে দুজন সরে যাবে। নিজের ছেলেকে মৃত পেয়ে প্রাইম মিনিস্টার অনেক ভেঙে পড়ে। সবাই বলে তাকে মেরেছে বাইশিং। তাই প্রাইম মিনিস্টার বলে বাইশিংকে আমি নিজের হাতে মারব। এদিকে বাইশিং লিশো আর লিংচিং এর সাথে অনেক খুশি ছিল। তারা সবাই বাইশিংকে মেনে নিয়েছে আর ভাই বাইশিংকে ক্ষমা করে দিয়েছে। এরপর বাইশিং এর সাথে শিওমি দেখা করে আর বলে দেয় যে প্রাইম মিনিস্টার আপনাকে মারতে আসবে, আপনার উচিত এখান থেকে পালিয়ে যাওয়া। বাইশিং বলে না, একবার আমি লিশোকে প্রায় মেরে ফেলেছিলাম, নিজেকে বাঁচাতে ওকে ব্যবহার করেছিলাম, এখন আর আমি ওকে ছেড়ে দিতে পারবো না। এসব কথা লিশো শুনতে পায়। এসব কথা শুনে ওর আগের সব কথা মনে পড়ে যায়, যে বাইশিং ওকে ব্যবহার করেছিল, ওকে মারতে চেয়েছে শুধু নিজের অভিশাপ কাটানোর জন্য। এতে লিশো চিৎকার করতে শুরু করে। বাইশিং ওর কাছে চলে আসে। তখন লিশো বলে তুমি আমার থেকে দূরে থাকো, আমি তোমাকে ঘৃণা করি। ওর আগের সেই ট্রমা আবারও জেগে ওঠে, তাই ও অসুস্থ হয়ে যায়। বাইশিং ফিজিশিয়ানকে ডাকে। তখন সে বলে প্রিন্সেস এভাবে ঠান্ডায় থাকলে অনেক অসুস্থ হয়ে যাবে, তার গরম জায়গায় রাখতে হবে। কোনো একজনকে তার সাথে থেকে নিজের বডি টেম্পারেচার দিয়ে গরম রাখতে হবে, তাহলেই সে বেঁচে থাকবে, কিন্তু এতে অপরজন অসুস্থ হয়ে যেতে পারে। বাইশিং বলে আমি থাকবো ওর সাথে, আমি আর নিজের কথা ভাববো না, এখন আমার একটাই উদ্দেশ্য লিশোকে বাঁচানো। এভাবে বাইশিং দিন রাত লিশোকে ধরে রাখে। 3 দিন কেটে যায়। তখন প্রাইম মিনিস্টার এই জায়গার খোঁজ পেয়ে সেখানে আসে আর বাইশিংকে মারতে চায়। তখন বাইশিং তাদের সাথে লড়াই করতে আসে আর বারবার বলতে থাকে আমি আপনার ছেলেকে মারিনি, কিন্তু প্রাইম মিনিস্টার শোনে না। অন্যদিকে লিশোর জ্ঞান ফিরে আসে। ও চিংচিংকে জিজ্ঞেস করে কি হয়েছে এখানে, সব খুলে বল। চিংচিং সব বলে দেয়। বাইশিং তাদের সাথে পেরে ওঠে না। তখন লিশোর ভাই বলে বাইশিং সত্যি আপনার ছেলেকে মারেনি। এতে প্রাইম মিনিস্টার রেগে ভাইয়ের পেটে ছুরি ঢুকিয়ে দেয়। লিশো দৌড়ে বেরিয়ে আসে, কারণ ওর ভাইয়ের জন্য ও এত কিছু করেছে, অথচ আজ ভাই আবারও বিপদে। বাইশিং ভাইয়ের কাছে যায়। ভাই বলে আমার বোনের খেয়াল রেখো, আমি জানি তুমি আমার বোনকে ভালো রাখবে। বাইশিং আর লড়াই করতে চায় না, তাই লিশোকে বলে ভাইয়ের সাথে থাকতে। ও প্রাইম মিনিস্টারের সাথে চলে যায়। কুইন মাদার বলে আরে বেচারা, কোনো অন্যায় না করে তুমি সাজা পাচ্ছ। প্রাইম মিনিস্টার বলে অন্যায় তো করেছে, আমার ছেলেকে মেরেছে। বাইশিং বলে আমি না, আপনার ছেলেকে কুইন মাদার মেরেছে। কুইন মাদার বলে হ্যাঁ, আমি তোমার ছেলেকে মেরেছি। এতে প্রাইম মিনিস্টার অনেক রেগে যায়। তখন ইউনুস তাকে মেরে দেয়। কুইন মাদার লিশোকে এখানে আনে আর বলে তোমার ভাইকে আমি বাঁচাবো, তার বদলে তোমাকে বাইশিংকে বিষ খাওয়াতে হবে। লিশো এই কথা মতো বাইশিংকে বিষ খাওয়ায়। বাইশিং বলে আপনি এসব কেন করছেন, এই রাজপ্রাসাদের জন্য? কুইন মাদার বলে হ্যাঁ, তাই এখনই সবকিছু আমার নামে করে দাও। আমি তো লিশোর ভাইকে বাঁচাবো না,
অথচ তাকে দিয়েই তোমাকে বিষ দিয়েছি। তুমি তো লিশোকে মারতে চাওনি। ফিজিশিয়ান তোমাকে মিথ্যে বলে লিশোকে বিপদে ফেলেছিল। লিশো এসব জানতে পেরে চিৎকার করতে থাকে আর বলে, আপনার কি মনে হয় আমি বাইশিংকে বিষ দিয়েছি? না, আমি বিষ পাল্টে দিয়েছি। বাইশিং, তুমি এই কাগজে সাইন করো না। বাইশিং অনেক খুশি হয় যে লিশো ওকে ঘৃণা করে না। লিশো ওকে বিষ দেয়নি, তাই ও কলম দিয়ে ইউনুসকে ঘায়েল করে আর লিশো ওকে নিয়ে পালাতে যায়। কিন্তু তখন সৈন্যরা বাইশিংকে অনেক আহত করে দেয়। ওর অবস্থা অনেক খারাপ হয়ে যায়। লিশোর কাছে একটি ঔষধ ছিল যেটা ওর ভাই সেই ফুল আর 5 আঙ্গুলের রক্ত মিশিয়ে বানিয়েছিল। লিশো এই ঔষধ খেয়ে সুস্থ হয়ে গিয়েছিল, তাই ও বাইশিংকেও এই ওষুধটা খাওয়ায়। কিন্তু বাইশিং বাঁচতে পারে না। লিশো অনেক কান্না করে আর এই খবর সবাই জেনে যায় যে বাইশিং মারা গেছে। সিন কাট হয়। কিছুদিন পর আমরা আবারও বাইশিংকে দেখতে পাই। আসলে সেই ঔষধের জন্য বাইশিং মারা যায়নি। লিশো একটি মিথ্যে খবর ছড়িয়েছে যে বাইশিং মারা গেছে, কারণ যতদিন সবাই জানবে বাইশিং বেঁচে আছে ততদিন তারা বাইশিংকে মারতে চাইবে। বাইশিং আর কোনো সম্পত্তি চায় না, ও ইম্পেররও হতে চায় না। তারা 3 জন মিলে অন্য কোনো গ্রামের উদ্দেশ্যে বের হয়, যেখানে তাদের কোনো শত্রু থাকবে না। সেখানে তারা একসাথে থাকতে পারবে। আর এখানে এই ড্রামাটি শেষ হয়ে যায়।